আমি সুজাতা নজর রাখছি আমাদের আজকের বিস্তারিত আলোচনার দিকে। মথা এবং বিজেপি হাত ধরেছিল একে অপরের এবং সেই হাত ধরার পেছনের মূল কারণ ছিল যে বিধানসভায় শাসক দলকে বা তাদের যে সংখ্যাটা 60টি আসনের মধ্যে যে ম্যাজিক ফিগার 31 তার থেকে তার ধারে কাছে ছিল বিজেপি এবং তার কারণে এই শাসক দলটাকে শক্তিশালী করার জন্যই মথা সেখানে যুক্ত হয়েছিল। এবার বিজেপি সরকারের ওপর মথার সমর্থন নিয়ে নানা প্রশ্ন উঠছে। বিজেপি সরকারের ওপর থেকে যে কোনো সময় সমর্থন সরিয়ে নিতে পারে মথা। তাহলে কি চুক্তি আবদ্ধ থাকা মথা এবার সেই চুক্তি উল্লঙ্ঘন করবে? চুক্তিতে আবদ্ধ থাকা মথা তাহলে কি কারণে এতটা সময় পেরিয়ে যাওয়ার পর এবার বিজেপির ওপর তাদের সমর্থন সরিয়ে নিতে পারে? যে সংখ্যাটা এখন রয়েছে সেটা মথার কাছে 13 এবং বিজেপির কাছে 33 এবং একটি আসন আইপিএফটির এবং অপরদিকে বিরোধী রাজনৈতিক দলের মধ্যে সিপিআইএম এর কাছে 10 এবং কংগ্রেসের কাছে 3। এই মুহূর্তের যে সংখ্যা বা যে পরিসংখ্যান যেটা বলছে যে বিরোধীদের কাছে রয়েছে 13টি আসন, সিপিআইএম এর 10 এবং অন্যদিকে কংগ্রেসের 3। আর অন্যদিকে শাসক দলের কাছে রয়েছে মোট 34টি আসন বিজেপির কাছে এবং অপর 13টি আসন হচ্ছে মথার কাছে। তো এই যে সংখ্যাটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই সংখ্যা শাসক এবং বিরোধী দলের তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। 13টি আসন যদি বিরোধীদের কাছে থাকে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে মোট 47টি আসন এখন শাসক দলের দিকে, অর্থাৎ শাসক দল অনেকটাই ভারী। কিন্তু এই 47টি আসন থেকে যদি 13টি আসন বেরিয়ে আসে তাহলে কিন্তু সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 34, যার মধ্যে একজন আইপিএফটির নেতৃত্ব। তাহলে বিজেপির সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে 33। ম্যাজিক ফিগার যেখানে 31 সেখানে বিজেপির সংখ্যা 33 থাকা, অর্থাৎ একটা হাড্ডাহাড্ডি লড়াই যেটা 2023-এর বিধানসভা নির্বাচনে সামনে এসেছিল। এবার এই হাড্ডাহাড্ডি লড়াই যদি বা লড়াইয়ের মতো চিত্র যদি আবারও উঠে আসে তাহলে কি অন্য কোনো সমীকরণ তৈরি হতে পারে? এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে আপনাদের সাথে, এবং আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। তার পাশাপাশি যে অন্যান্য বিষয়গুলি রয়েছে, যে মথা এর আগে বহুবার সরকার বিরোধী অনেক আন্দোলন করেছে, এর আগেও বহুবার মথার পক্ষ থেকে সরকার বিরোধী আন্দোলন আমরা দেখেছি বা বিজেপির বিরুদ্ধে কথা বলতে আমরা দেখেছি, কিন্তু কখনো কিন্তু সেই সমর্থন উঠিয়ে নেওয়া কিংবা সমর্থন উঠিয়ে বিরোধী দল হিসাবে কাজ করতে তারা প্রস্তুত ছিল না। এখন যে আলোচনাটা হচ্ছে সেটা কি শুধুমাত্র এই কারণে যে সামনেই ভিলেজ কাউন্সিলের নির্বাচন হতে যাচ্ছে বা হবে, যদিও বা এই ভিসি নির্বাচন বা ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কোনো তোড়জোড় নেই। হাইকোর্টের রায়ের পরেও বা হাইকোর্ট থেকে একটা সরাসরি ধাক্কা খাওয়ার পরেও রাজ্য নির্বাচন কমিশন কিন্তু তাদের যে দায়বদ্ধতা রয়েছে নির্বাচন করানো, সেই দায়বদ্ধতা থেকে অনেকটাই দূরে রয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে, উপনির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন, পুর নিগমের নির্বাচন হয়েছে, কিন্তু এই ভিলেজ কাউন্সিলের নির্বাচন করাতে গিয়ে রাজ্য নির্বাচন কমিশন বারবার পেছনে সরে যাচ্ছে। কেন বারবার ভিলেজ কাউন্সিল নির্বাচন করাতে গিয়ে রাজ্য নির্বাচন কমিশন পেছনে সরে যাচ্ছে? এর পেছনে কি কারণ রয়েছে? আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য তুলে ধরতে পারেন যে বিজেপির ওপর থেকে সমর্থন প্রত্যাহার সেটা কি মথার জন্য শুধুমাত্র ভিলেজ কাউন্সিল নির্বাচন পর্যন্ত থাকবে? যদি এমন একটা সমীকরণ ঘটে বা দেখা যায় তাহলে কি বিরোধী রাজনৈতিক দল স্পষ্ট হতে পারে? এই বিজেপি সরকারের ওপর থেকে মথার সমর্থন উঠিয়ে নেওয়া নিয়ে কিন্তু এখন হাজারো প্রশ্ন উঠছে, এবং এই নিয়ে আপনাদের মন্তব্য আপনারা আমাদের জানাতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে। নাম্বারটি হচ্ছে 6909260203 নম্বরে, অথবা আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে আপনাদের মন্তব্য তুলে ধরতে পারেন। আমরা এবারে চলে যাব বিস্তারিত আলোচনার দিকে। আমরা ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে কথা বলছিলাম যে মথার তাহলে কি পরবর্তী টার্গেট এই ভিলেজ কাউন্সিল নির্বাচন, এবং যার কারণে তারা বিজেপির থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে চাইছে বা বিজেপির বিরুদ্ধে যেহেতু ভোট চাইতে হবে মথাকে, তার কারণে আগে থেকেই বা ভিলেজ কাউন্সিল হওয়ার আগে থেকেই তারা বিজেপির বিরোধিতায় থাকবে। যে সংখ্যাগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি সেখানে কিন্তু বারবার বিরোধী শিবির থেকে, সেটা কংগ্রেস হোক বা সিপিআইএম, তাদের কাছ থেকে বারবার এই বক্তব্যটা আমরা শুনতে পেয়েছি
যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের জন্য কংগ্রেসের বা সিপিআইএম এর দরজা প্রত্যেক সময়ের জন্যই খোলা রয়েছে, অর্থাৎ তারা যদি বিরোধী দলের সাথে আতাতে যেতে চায় বা জোটে যেতে চায় তাহলে তারা তৈরি। কিন্তু এতে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো লাভ হবে না, তার কারণ বিজেপি এমন নয় যে তাদের একক সংখ্যাগরিষ্ঠতা নেই। বিজেপির কাছে আগে থেকেই একক সংখ্যাগরিষ্ঠতা চলে এসেছে, তাদের কাছে 33টি আসন রয়েছে এবং আইপিএফটির কাছে 1টি আসন রয়েছে। যেখানে ম্যাজিক ফিগার মাত্র 31, সেখানে বিজেপির কাছেই একা 33টি আসন রয়েছে, 1টি আসন আইপিএফটির কাছে রয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মথা সমর্থন সরিয়ে নিলেই যে বিজেপি সরকার ভেঙে পড়বে তা কিন্তু নয়। তবে হ্যাঁ, হয়তো বা শাসন ভারে যে সরকার থাকবে সেই সরকার কিছুটা হলেও দুর্বল হতে পারে, বা সেই সরকার কিছুটা হলেও সেখানে রাজনৈতিক ক্ষমতা বা এই মুহূর্তে দাঁড়িয়ে যে 47টি আসন শাসকের দিকে রয়েছে, বিভিন্ন ডিসিশন বা বিধানসভায় বিভিন্ন আলোচনা, সেখানে হয়তো বা শাসক বিরোধীদের মধ্যে একটা কড়া তরজা হতে পারে, আলোচনা হতে পারে। কিন্তু এতে করে বিজেপির খুব একটা ক্ষতি হবে সরাসরি এই মুহূর্তে দাঁড়িয়ে তা নয়, কিংবা তাতে করে কংগ্রেস বা সিপিআইএম এর ক্ষেত্রে কোনো লাভ হবে তাও নয়, মথার ক্ষেত্রে কোনো লাভ হবে তাও দেখা যাচ্ছে না। তার কারণ মথা এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের দুজন মন্ত্রী তাদের রয়েছে, মথায় বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য দিল্লির সাথে চুক্তি করেছে, ভারত সরকারের সাথে তারা চুক্তিতে আবদ্ধ হয়েছে। তো চুক্তিতে আবদ্ধ থাকা অবস্থায় এই সিদ্ধান্ত গ্রহণ করা মথার পক্ষে অনেকটা কষ্টসাধ্য। চুক্তিবদ্ধ থাকা অবস্থায় মথা তাহলে কি এই চুক্তি উল্লঙ্ঘন করে সেখান থেকে বেরিয়ে আসবে? তার কারণ এই চুক্তি নিয়েও কিন্তু বিভিন্ন স্তর থেকে মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। মথার যে বিভিন্ন সংগঠনগুলি রয়েছে, সেটা ইউথ হোক কিংবা তাদের মহিলা সংগঠন হোক কিংবা তাদের মথা কর্মী সমর্থকরা হোক বা তাদের নিজস্ব যারা বিধায়করা রয়েছেন বা এমডিসি বা ইএমরা রয়েছেন, তাদের পক্ষ থেকেও কিন্তু একটা চাপ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ওপর পড়ছে। কি চাপ পড়ছে? যে এতদিন ধরে ভিলেজ কাউন্সিল নির্বাচন না হওয়া, তারপর ভিলেজ কাউন্সিল নির্বাচন না হওয়াতে কি হচ্ছে, সেখানকার স্থানীয় মানুষরা বা যিনি নিজেকে জনজাতির নেতা হিসাবে, বুবাগ্রা হিসাবে যিনি নিজেকে জাহির করেন, সেই নেতৃত্বের কাছে এই দাবিটা বারবার পৌঁছচ্ছে যে চুক্তি করে কি লাভ হলো, চুক্তি করে না তো ভিলেজ কাউন্সিল নির্বাচন হলো, না তো চুক্তি করে ডিরেক্ট টাকা আসলো কেন্দ্র থেকে, না এই চুক্তি করে গ্রেটার তিপ্রাল্যান্ডের মতো দাবি বা এই দাবিগুলি নিয়ে কোনো আলোচনা হলো, না তো এই চুক্তি করে জনজাতি অংশের মানুষদেরকে আলাদা কোনো একটা ফান্ড বা অর্থ বা একটা তহবিল সেখানে দেওয়া হয়েছে। কোনো কিছুই এই চুক্তির পর হয়নি। যা করা হচ্ছে সেটা রাজ্য সরকার করছে, তাদের বিভিন্ন কাজকর্ম সেটা রাজ্য সরকারের ফান্ড থেকে হচ্ছে, রাজ্য সরকারের বাজেটের টাকায় হচ্ছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির কাজ চলছে। তো মথার সেখানে অ্যাচিভমেন্ট কি? মথা একটা রাজনৈতিক দল হিসাবে যারা শাসন ক্ষমতায় রয়েছে তাদের কারণে কি হচ্ছে বা তাদের কারণে কি উন্নয়ন হচ্ছে ভিলেজ কাউন্সিলগুলিতে বা গোটা এডিসি এলাকায়? এবার প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে শুধুমাত্রই 2023-এর বিধানসভা নির্বাচনে এডিসি এলাকায় ওনার সীমাবদ্ধতা রেখেছেন তা নয়, এডিসি এলাকার বাইরেও তিনি 22টি আসন দিয়েছেন। এসটি সংরক্ষিত আসনগুলি ছাড়া অন্যান্য বিধানসভা কেন্দ্রে মোট 22টি কেন্দ্রে তিনি আসন দিয়েছেন। এবার ওই আসনে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কোথাও কোথাও বিজেপি সেখানে তৃতীয় স্থানে উঠে এসেছে, কিন্তু মথা সেখানে দ্বিতীয় স্থানে ছিল, কিংবা মথা সেখানে দ্বিতীয় স্থানে ছিল। তো লড়াই সেখানেও ছিল, বা হয়তো তারা বিভিন্ন রাজনৈতিক দলের ভোট কেটেছে, তাদেরকে ক্ষমতায় আসতে দেয়নি বা তাদেরকে জয়ী হতে দেয়নি। তো এই সমস্ত দাবি দাওয়াগুলি বা তাদের এজেন্ডা বা তাদের ম্যানিফেস্টোতে সেখানে 10,323-এর কথা উল্লেখ ছিল। প্রদ্যুৎ কিশোর দেববর্মন 10,323-এর ইস্যু সেখানে তুলে ধরেছিলেন যে তিনি এর জন্য আলাদা একটি আইনের একটি কমিটি তৈরি করছেন যারা তাদেরকে নিয়ে আলোচনা করবে। এবং তিনি এও বলেছিলেন, যেখানে সুরমা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল আপনাদের হয়তো মনে আছে, তো সেই উপনির্বাচনে তিনি যে প্রার্থী সেখানে দাঁড় করিয়েছিলেন, তিনি দাবি করেছিলেন যে কোনো জাতি জনজাতি প্রার্থী নয়, তিনি হিন্দুস্তানি প্রার্থী সেখানে দিয়েছেন। আবার অন্যান্য জায়গায় আমরা দেখেছি গত পঞ্চায়েত নির্বাচনেও যে মথা বাঙালি
তাদের যারা চেহারা রয়েছে বা নেতৃত্ব তাদেরকে সামনে এনে সেখানে ভোটে দাঁড় করিয়েছিল, তারা মনোনয়নপত্র জমা দিয়েছিল। যে শুধুমাত্র যে বর্তমানে নিজেদের দলকে প্রতিষ্ঠিত করার জন্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন জনজাতিদের হয়ে ভোট চেয়েছেন তা কিন্তু নয়। বিভিন্ন ইস্যু, পুরো রাজনৈতিক ইস্যু যেটা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন আনাচে কানাচে রয়েছে, সেই ইস্যুগুলিকেই নিয়ে তিনি নির্বাচনে লড়াই করেছেন। বিশেষ করে বিজেপির বিরোধিতা করে তিনি নির্বাচনে লড়াই করেছেন। তবে বর্তমানে বিজেপির সাথে থাকা এবং এতদিন ধরে বিজেপির সাথে থাকা, তার আগে একটা চুক্তিবদ্ধ হওয়া, সেই চুক্তিবদ্ধ হওয়ার পরেই বিজেপির সাথে হাত মেলানো, লোকসভায় সমর্থন জানানো, লোকসভায় প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পরিবারের মানুষকে প্যারাশুট ল্যান্ডিং এ নিয়ে এসে সেখানে প্রার্থী করা হয়েছে, তিনি জয়যুক্ত হয়েছেন। এই সমস্ত বিষয়গুলি দেখার পর জনজাতি অংশের মানুষরা প্রশ্ন করছেন, খোদ তিপ্রামথার কর্মীরা প্রশ্ন করছেন যে মথা তাহলে বিজেপির সাথে হাত মিলিয়ে বা চুক্তিবদ্ধ হয়ে জনজাতি অংশের মানুষদেরকে কি কি সাহায্য করতে পারলো। এবং এই কারণেই হয়তোবা এই বিজেপি সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ার একটা প্রস্তাব বা একটা আলোচনা প্রদ্যুৎ কিশোর দেববর্মন চালাচ্ছেন। তার কারণ বিজেপির ওপর সমর্থন থাকলে বা বিজেপির সাথে সমর্থন থাকলে মথার ভোট ব্যাংকটা কিছুদিন পর সেটা বিজেপির ভোট ব্যাংক হয়ে যাবে। তার কারণ একটি আঞ্চলিক দলের ভোট ব্যাংক হওয়ার থেকে ভোটাররা চাইবেন জাতীয় দলের ভোট ব্যাংক হয়ে থাকতে। তো খুব স্বাভাবিক নিয়মেই যেভাবে আইপিএফটির সাথে হয়েছিল, তাদের ভোট ব্যাংকটা ভেঙে গিয়ে হয়তো মথার দিকে চলে গেছে এবং বাকিগুলি বিজেপির দিকে চলে গেছে, অর্থাৎ তাদেরই শরিক দল যে জাতীয় দল রয়েছে তাদের দিকে চলে গেছে। এমনটা তিপ্রামথার সাথেও হয়তো এখন ঘুরতে দেখা যাচ্ছে। আর সেই কারণেই ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে এই সমস্ত কিছু অনুধাবন করতে পেরে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের তাহলে কি নয়া চাল যে তিনি এবার সমর্থন তুলে দেওয়ার একটা প্রস্তাব বা এই নিয়ে আলোচনা চলছে। বা দেখার বিষয় যে এই প্রস্তাব বা এই আলোচনা কতদূর পর্যন্ত গড়ায় বা এই আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী দিনে তিপ্রামথার সমর্থন বিজেপির সাথে থাকে কিনা, আগামী দিনে তিপ্রামথার সমর্থন বিজেপির সাথে থাকলেও সেখানে তিপ্রামথা যে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সাধারণ মানুষকে, সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করতে পারে কিনা। তার কারণ সেই প্রতিশ্রুতিগুলি পূরণ না করা, যেহেতু এডিসি প্রশাসনেও মথা রয়েছে, তাদের রিপোর্ট কার্ড দেখাতে হবে। এবার মথা কি রিপোর্ট কার্ড দেখাবে, এটা নিয়েও আলোচনা তোড়জোড় চলছে। আর এই সমস্ত বিষয় নিয়ে যখন নিজেদের কর্মী সমর্থক বা নিজেদের বিধায়কদের একটা আলাদা চাপ পড়ছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের উপর, তখন হয়তো এই আলোচনায় আসতে তিনি বাধ্য হয়েছেন। তাহলে বিজেপির উপর থেকে সমর্থন সরিয়ে নেওয়া তাহলে কি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নতুন পরিকল্পনা, বা যে আলোচনা চলছে, যে প্রশ্ন উঠছে যে সমর্থন হয়তো বা সরে যেতে পারে, এই যে আলোচনা চলছে, এই আলোচনাটা কি ভিলেজ কাউন্সিল নির্বাচন পর্যন্ত থাকবে, নাকি বিজেপি বিরোধী ভোটকে আবারও নিজের দিকে টেনে আনার জন্য এই পরিকল্পনা করা হচ্ছে, সেটাই দেখার। আজকের মতো এখনকার মতো বিস্তারিত আলোচনা থেকে বিদায় নিচ্ছে। আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।